আমরা সবাই ডাগর ডাগর চোখের সেই মেয়েটিকে চিনি, যার সাজ বলতে ছিল কয়েকটা কাঁচের চুড়ি আর একটা পুরনো সেফটি পিন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁইমাছা গল্পের সেই কিশোরী খেন্তি। শুধু কি এক থালা পুঁই চচ্চড়ির লোভী ছিল তার অপরাধ, নাকি তার অপরাধ ছিল এক দরিদ্র ঘরে জন্মানো? গল্পের শেষে যখন পৌষ পার্বণের রাতে অন্নপূর্ণা পিঠে গড়েন, তখন খেন্তির শূন্যতা হাহাকার করে ওঠে। বিভূতিভূষণের এই কালজয়ী সাহিত্য নিয়ে আমাদের আজকের আলোচনা। খেন্তির এই করুণ পরিণতি কি তোমাদেরকেও ছুঁয়ে গেছে? কমেন্টে অবশ্যই মতামত চালিয়ে যাবে। চলো শুরু করা যাক গল্পের পুঙ্খানুপুঙ্খ বিষয়বস্তুতে। গল্পের উৎস ও প্রকাশকাল। মেঘ মল্লার হল পুঁইমাছা গল্পের উৎস। প্রকাশকাল। পুঁইমাছা গল্পটি ১৯৩১ সালে প্রথম প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। গল্পের শুরুতে আমরা দেখি সহায়হরি চাটুজ্জে এক হতদরিদ্র, অকর্মণ্য কিন্তু আমোদে স্বভাবের মানুষ। অন্যদিকে তার স্ত্রী অন্নপূর্ণা সংসারের অভাব আর সমাজের লাঞ্ছনায় জর্জরিত এক কঠোর বাস্তববাদী নারী। শীতের সকালে অন্নপূর্ণার তেলের শিশি থেকে কাঠি দিয়ে তেল বের করার দৃশ্যটি তাদের চরম দারিদ্র্যকে ফুটিয়ে তোলে। সহায়হরির সামান্য তালের রস বা বাঁশি পুঁইশাক নিয়ে আসার আনন্দ অন্নপূর্ণার কাছে অর্থহীন, কারণ তার মাথায় তখন ঘুরছে বড় মেয়ে খেন্তির বিয়ের চিন্তা। এই গল্পের কেন্দ্রবিন্দু হল সহায়হরির বড় মেয়ে খেন্তি, ১৪-১৫ বছরের এক ডাগর ডোগর মেয়ে, যার দু চোখে শান্ত দৃষ্টি আর মনে এক রাস সারল্য। তার সাজগোজ বলতে ভাঙা সেফটি পিন দিয়ে আটকানো কাঁচের চুড়ি। খেন্তির চরিত্রটির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তার খাবারের প্রতি টান, বিশেষ করে পুঁইশাকের প্রতি তার অদম্য লোভ। প্রতিবেশীর ফেলে দেওয়া হলদে হয়ে যাওয়া পুঁইশাকের আঁটি সে পরম মমতায় কুড়িয়ে আনে, যা তার অপাপবিদ্ধ শৈশব ও অতৃপ্ত চাহিদাকেই স্মরণ করিয়ে দেয়। তৎকালীন রক্ষণশীল সমাজে ১৫ বছরের আইবুড়ো মেয়ে ঘরে রাখা ছিল এক মহাপাপ। গ্রামের মাতব্বর কালীময় চণ্ডীমণ্ডপে বসে সহায়হরিকে সমাজচ্যুত বা একঘরে করার ভয় দেখান। মেয়ের বিয়ে দিতে না পারার দায় সহায়হরির দারিদ্র্যের চেয়েও বড় হয়ে দাঁড়ায় সমাজের চোখে। খেন্তিকে নিয়ে যে কুৎসা রটে তা অন্নপূর্ণাকে কড়া ও নিষ্ঠুর হতে বাধ্য করে। অন্নপূর্ণা খেন্তিকে পুঁইশাক কুড়িয়ে আনার জন্য প্রচণ্ড বকুনি দেন এবং সেই শাক ফেলে দিতে বলেন, কিন্তু দিন শেষে মা হিসেবে তিনি মেয়ের মনের ইচ্ছাটা বুঝতে পারেন, তাই সবার অলক্ষ্যে ফেলে দেওয়া শাক কুড়িয়ে এনে চিংড়ি মাছ দিয়ে রাঁধেন। খেন্তির পাতে যখন সেই চচ্চড়ি পড়ে, তখন মেয়ের আনন্দ দেখে মায়ের চোখে জল আসে। এই দৃশ্যটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ এক মমতাময়ী মুহূর্ত, যেখানে শাসন হেরে যায় স্নেহের কাছে। সহায়হরি নিজে অপদার্থ হতে পারেন, কিন্তু মেয়ের জন্য তার ভালোবাসা ছিল অকৃত্রিম। অন্নপূর্ণার নজর এড়িয়ে চুপি চুপি বনের ধারে গিয়ে মেটে আলু চুরি করে আনা এবং তাতে খেন্তিকে সাহায্যকারী হিসেবে নেওয়া, এটি কোনো অপরাধ নয়, বরং এক নিঃস্ব পিতার মেয়ের মুখে একটু ভালো খাবার তুলে দেওয়ার ব্যর্থ চেষ্টা। এই অংশে আমরা দেখি সহায়হরি আর তার মেয়ে খেন্তির মধ্যে এক অদ্ভুত চুরির সখ্যতা। অভাবের তাড়নায় হোক বা মেয়ের আবদারে, যখন সহায়হরি মেটে আলু চুরি করে আনেন, তখন খেন্তি সেখানে একনিষ্ঠ সহযোগী। অন্নপূর্ণা যখন খেন্তিয়ে বকেন, তখন তার কপালে বিন্দু বিন্দু ঘাম আর বিপন্ন চোখের চাউনি তার সহজাত সারল্যকেই ফুটিয়ে তোলে। এই বকুনি বা শাসন আসলে ছিল এক গভীর আশঙ্কার বহিঃপ্রকাশ, সামাজিক সম্মান হারানোর ভয়। খেন্তির চরিত্রের সবচেয়ে বড় দিকটি ফুটে ওঠে তার নিজের হাতে পোতা সেই শীর্ণকায় পুঁই গাছটির মধ্য দিয়ে। অসময়ে পুঁই গাছ পোতা, তাতে রোজ জল দেওয়া, এসবই ছিল তার প্রাণের আরাম। তার কাছে পুঁইশাক শুধু খাবার নয়, এটি ছিল তার অস্তিত্বের অংশ। অন্নপূর্ণা যখন বলেন, এখন পুঁইনাটার চারা পোতে কখনো, তখন খেন্তির সেই অদম্য জেদ প্রমাণ করে সে কতটা আশাবাদী ছিল। দারিদ্র্যের কারণে সহায়হরিকে বাধ্য হয়ে তার কিশোরী মেয়েটিকে ৪০ঊর্ধ্ব এক ব্যবসায়ীর কাছে বিয়ে দিতে হয়। বিয়ের সময় অন্নপূর্ণার সেই বুক ফাটা হাহাকার এবং খেন্তির পালকির বাইরে ঝুলে থাকা সস্তা চেলির আঁচল, এই দৃশ্যটি যেন এক অশুভ পরিণতির ইঙ্গিত দেয়। যাওয়ার সময় খেন্তির সেই মিনতি, মা, আষাঢ় মাসেই আমাকে এনো, পাঠকের মনে এক দীর্ঘস্থায়ী বিষাদ তৈরি করে। বিয়ের পর খেন্তির শ্বশুরবাড়ির যে চিত্র সহায়হরি তুলে ধরেন, তা অত্যন্ত মর্মান্তিক। সামান্য পণের টাকার জন্য তার ওপর শারীরিক ও মানসিক অত্যাচার করা হয়। তার অতিভোজন আর সাধারণ চালচলন নিয়ে উপহাস করা হয়। শেষ পর্যন্ত বসন্ত রোগে আক্রান্ত হয়ে যখন সে মারা যায়, তখন তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা তাকে ত্যায্য করে। গয়নাগুলো খুলে নিয়ে তাকে এক আত্মীয়ের বাড়িতে ফেলে রাখা হয়। এই অকাল মৃত্যু আসলে একটি সামাজিক হত্যাকাণ্ড। গল্পের সমাপ্তিটি এক অলৌকিক ও শোকাবহ সৌন্দর্যে ভরপুর। ১ বছর পর আবার পৌষ পার্বণ আসে। বাড়িতে খেন্তি নেই, কিন্তু তার স্মৃতি প্রতিটি মুহূর্তে অন্নপূর্ণা আর তার বোনদের ঘিরে থাকে। পিঠে করার সময় তিনজনেই অনুভব করে খেন্তির অনুপস্থিতি। হঠাৎ তাদের নজর পড়ে উঠোনের কোণে সেই মাচাটির দিকে।
খেন্তি নেই, কিন্তু তার নিজের হাতে পোতা সেই পুঁই গাছটি এখন মাচা ছাপিয়ে লকলকিয়ে বাড়ছে। বৃষ্টির জল আর শিশিরে ভেজা সেই কচি সবুজ ডগাগুলো যেন খেন্তিরই অতৃপ্ত আত্মার প্রতীক। সে হয়তো সশরীরে নেই, কিন্তু তার লোভ, তার আনন্দ আর তার ভালোবাসা সেই পুঁইমাচার সজীবতার মধ্য দিয়ে অমর হয়ে আছে। পুঁইমাচা গল্পটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মানুষ মরে গেলেও তার শখ আর স্মৃতি বেঁচে থাকে। খেন্তির মতো অসংখ্য মেয়ে আজও সমাজের নিষ্ঠুরতা আর অভাবের বলি হয়। গল্পের শেষে সেই ডাগর ডোগর পুঁইগাছটি আসলে খেন্তিরই বেড়ে উঠতে না পারা জীবনের এক করুণ প্রতিবাদ। গল্প আর সাহিত্যের এমন আরও গভীরে পৌঁছতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর প্রতিদিনের আপডেট, সাহিত্যের নোটস এবং আমাদের সাথে সরাসরি যুক্ত থাকতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে নিও। এবার এখান থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো বাছাই করেছি তা তোমাদের পিডিএফটি ধীরে ধীরে স্ক্রল করে করে দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রয়োজনে স্ক্রিনশট করে নিতে পারো অথবা খাতায় নোট ডাউন করে দিতে পারো। আমি এগুলো পড়ে শোনাচ্ছি না, আসলে আগেই তো বললাম এই ভিডিওগুলো পেতে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো।